আমি কখনো মা হতে পারবো না বলে আজ আমার স্বামী দ্বিতীয় বিয়ে করেছে। আমাকে 2 দিন যাবৎ একটা ঘরে আটকে রেখেছে। আমার শাশুড়ি বলেছে আমার মতো অলক্ষী অপয়া ছায়া যাতে আমার ছেলের উপর না পড়ে। বাড়ি থেকে বেরিয়ে যেতেও বলেছিল, কিন্তু যাওয়ার কোনো জায়গা নেই বলে মুখ বুজে সবটা সহ্য করেছি। যাওয়ার জায়গা নেই বলতে আমার আজ সব থেকেও কিছু নেই। সবই আমি হারিয়েছি 7 মাস আগে। আমি আমার স্বামীর বিয়েটা চুপচাপে মেনে নিয়েছি, কারণ আমি তো কখনো আমার স্বামীকে সন্তান সুখ দিতে পারবো না, আর না পারবো তাদের বংশধর দিতে। হঠাৎই দরজা খোলার শব্দে আমার ধ্যান ভাঙে। সামনের ব্যক্তিটিকে দেখে আমার চোখ জোড়াই ছলছল করে ওঠে। সামনে থাকা ব্যক্তিটি আর অন্য কেউ নয়, আমারই স্বামী শরীফ আহনাফ। সেই দৃঢ় পায়ে আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে আলতো হাতে আমার গাল ছুঁয়ে কপালে ভালোবাসার পরও শিখে দেয়। আমি তার স্পর্শে চোখ বন্ধ করে অনুভব করি। পর মুহূর্তে মনে পড়ে যায়, আজই তো তার বিয়ে। এখন সে এখানে কিভাবে? তবে কি বিয়েটা হয়ে গেছে? সে কি আজ অন্য কারো হয়ে গেল? ভাবতে বুকের ভিতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। এতক্ষণ নিজেকে যতই বোঝাই না কেন, এখন আর নিজেকে শক্ত রাখতে পারছি না। ইচ্ছে করছে তাকে নিয়ে দূরে কোথাও চলে যেতে, যেখানে সে শুধু আমার হবে, শুধুই আমার হবে। এসব ভাবতে চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমার চোখের পানি তিনি সযত্নে মুছে দিয়ে বলে উঠল, ক্ষমা করো আমাকে। কথাটা শোনার পরে একটা ব্যথা যেন অনুভব করি, আর ডলে পড়ি তার বুকে। সে পরম আবেশে আমাকে বুকে আগলে নেয়। যখন আমার জ্ঞান ফিরে, তখন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করি। আমি দর পড়িয়ে বিছানায় থেকে উঠতে গেলে হাতে টান অনুভব করি। হাতের দিকে তাকিয়ে দেখি স্যালাইন লাগানো। পরক্ষণে স্যালাইনের ক্যানেলটা টান দিয়ে খুলতে গেলে আরেকটা হাত আমার হাত ধরে ফেলে। আমি তাকিয়ে যাকে দেখি, তাকে দেখার জন্য মোটেও যেন প্রস্তুত ছিলাম না, কিন্তু তাকে দেখে আর চোখের জলটা আটকে রাখতে পারিনি। তাই তো ঝাঁপিয়ে পড়ি তার বুকে আর হাউমাউ করে কাঁদতে থাকি। আমি নিঃস্ব হয়ে গেছি মা, আমি নিঃস্ব হয়ে গেছি। আমার সোনার সংসার ভেঙে গেছে মা। আমার স্বামী আজ অন্য কারো হয়ে গেছে। আমি নিঃস্ব হয়ে গেছি। আমি সব হারিয়ে আজ আমার নিঃস্ব হয়ে গেছি মা। মা আমার মাথায় হাত বুলিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে ওঠে, কে বললো তুই নিঃস্ব হয়ে গেছিস? হ্যাঁ, আমরা আছি তোর পাশে। তোর পুরো পরিবার তোর পাশে আছে। তুই শান্ত হ মা। একটা বেইমানের জন্য না কারো কাঁদতে তোমার মেয়েকে ভালোবাসা পুড়িয়ে গেছে, ছেড়ে দিয়েছে। 2 দিনের ভালোবাসার জন্য তোমার মেয়ে তার পরিবার পরিজন সব ছেড়ে গিয়েছিল। এখন সব ভালোবাসা শেষ হয়ে গেছে, তাই ফেলে চলে গিয়েছে। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে কথাটা বলল শাহজাহান সাহেব। আমি বাবার কণ্ঠ শুনে মাকে ছেড়ে মুখ তুলে তাকিয়ে দেখি বাবা দাঁড়িয়ে আছে। তার পাশে আমার ছোট 2 ভাই ফরহাদ আর আরাফাত। মা বাবাকে দমকে বলে উঠল, তুমি থামো তো। মেয়েটার এমনিতে মন মানসিকতা ভালো না, তার উপর তুমি এভাবে বলে মেয়েটাকে আর কষ্ট দিও না। বাবা মেয়ের কথা শুনে চুপচাপ কেবিন থেকে বেরিয়ে গেলেন। আর তখনই আমার পাশে আমার ছোট ভাই আরাফাত এসে আমার চোখের পানি মুছে দিয়ে বলল, আপু তুই কাঁদিস না প্লিজ। তোকে যে বা যারা কষ্ট দিয়েছে তাকে আমরা 2 ভাই কঠিন শাস্তি দিব। ছোট ভাইটার কথা শুনে তাকে বুকে আগলে ধরে আবারও কেঁদে উঠি। তখনই পাশ থেকে ফরহাদ ধমক দিয়ে বলে ওঠে, এত কাঁদিস কেন তুই বলতো? তোরা তো মেয়েরাও এই একটা কাজই করতে পারিস। কান্না বন্ধ কর, নয় তুই হসপিটালের ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। এই তোরা থামবি? এখান থেকে যা তো তোরা। তোদের আপুর সাথে আমার কথা আছে, যা এখান থেকে। মায়ের কথা শুনে চুপচাপে ফরহাদ আরাফাত বের হয়ে চলে যায় কেবিন থেকে। তখনই মা আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে উঠল, তোর বাবার কথা কিছু মনে করিস না মা, জানিসই তো মানুষটা কত রাগী। আর তুই সেদিন শরীফের সাথে পালিয়ে গেলি, সেটা তোর বাবা এতদিনেও মেনে নিতে পারেনি, তাই তো ওভাবে বলে ফেলেছে। তুই কষ্ট পাস না মা। না মা, কি মনে করব? বাবা তার জায়গায় তো ঠিকই আছে, কিন্তু মা আমি এখানে কিভাবে, আর তোমরাই বা এখানে কিভাবে? আমার কথা শুনে মা কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, হসপিটাল থেকে ফোন দিয়ে তোর কথা বলল, তখন সেটা শুনেই আমরা আসলাম। কিন্তু আমি তো ওই বাড়িতে ছিলাম, এখানে কিভাবে এলাম? মা আমার কথা শুনে আবারও কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, সেটা তুই ভালো জানবি। এখন এসব বাদ দিয়ে একটু খেয়ে নে, তারপর আমরা বাড়িতে ফিরব। মার কথাগুলো ভাবতে লাগলাম, আমি তাহলে কিভাবে এখানে এলাম? তখনই মনে পড়ল, গাড়ি কিছু একটা ব্যথা অনুভব হওয়ার পর আমি জ্ঞান হারাই। তারপর আর কিচ্ছু মনে নেই। তখন মা আমার মুখের সামনে খাবার তুলে বলে উঠল, হা কর, চুপটা খেয়ে নে। আমার গলা দিয়ে কোনো খাবার নামবে না মা। আমি এখন কিছু খাবো না, আমাকে বাড়িতে নিয়ে চলো। আমার এখানে একদম দম বন্ধ হয়ে আসছে মা। বাড়িতে তো নিয়ে যাব, কিন্তু তার আগে খেয়ে নে, নয়তো বাড়িতে নিয়ে যাব না। তারপর মায়ের জোরাজুরিতে আমি খেয়ে নিলাম। আমি সাদিয়া, গতবার এইচএসসি পরীক্ষা দিয়েছি। তারপর আর পড়ার সৌভাগ্য হয়নি। শরীফের সাথে 3 বছরের রিলেশন ছিল।
বাড়িতে জানানোর পর দুই পরিবারের কেউই মেনে নেয়নি। তাই তো ভালোবাসার পূর্ণতা দেওয়ার জন্য পালিয়ে বিয়ে করি। বিয়ের পর আর পড়াশোনার কথা মাথায় আনিনি। বাবা মা ছোট দুই ভাই নিয়ে আমার পরিবার। আমার ছোট দুই ভাই টুইন। আমার বাবা ছোটোখাটো একটা ব্যবসা করে আর মা গৃহিণী। ছোট দুই ভাই ক্লাস 8-এ পড়ছে। শরীফের পরিবারে তার বাবা মা, বড় এক ভাই, ভাবি আর তাদের মেয়ে স্বর্ণা, 1 বছর বয়স, আর ছোট একটা ভাই অমিত, সে ক্লাস 7-এ পড়ছে। তাদের সাথে তাদের চাচা চাচি, চাচাতো বোন নীলুফাও থাকে। নীলুফাফু শরীফের 1 বছরের ছোট, অনার্স 2nd ইয়ারে পড়ছে এবার। শরীফ এবার ডিগ্রি 3rd ইয়ারে পড়ছে, আর তার পাশাপাশি বাবা আর বড় ভাইয়ের সাথে বিজনেস সামলাচ্ছে। এরপর কেটে গেছে 1 মাস। এই 1 মাসে অনেক কিছুই পাল্টে গেছে। নিজেকে আমি যতটা সম্ভব শক্ত করার চেষ্টা করেছি। সারাদিন নিজেকে যতই শক্ত রাখি না কেন, কিন্তু রাতের বেলা আর পারি না। তখন মন খুলে কাঁদি। কেউ সে কান্না দেখেও না। শরীফের সাথে বারবার কথা বলতে ইচ্ছে করে। সে কি আমাকে ভুলে গিয়ে তার নতুন বউকে নিয়ে সুখে আছে? আমার কথা কি তার একবারও মনে পড়ে না? এসব ভেবে খুবই কষ্ট হয়। আমার বাবা ওই কয়েকদিন আগে থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু বাবা স্পষ্ট করে বলে দিয়েছে ওই পরিবারের কারোর সাথে যেন কোনো যোগাযোগ না করি। তাই আমিও আর কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করিনি। ওই বাড়িতে কারোর সাথে কথা বলে পুরনো ক্ষতটা আবার নতুন করে উঠবে। আর মা সবসময় চোখে চোখে রাখে আমাকে। ছোট দুইটা ভাইও সারাদিন পাশে পাশে থাকে। স্কুল থেকে ফিরেই তাদের গল্পের ভান্ডার খুলে বসবে, কি কি করেছে সারাদিন স্কুলে। মা চাইছে আমি ভার্সিটিতে ভর্তি হয়ে জীবনটা নতুন করে সাজাতে। আমিও রাজি হয়ে যাই। পড়াশোনার মধ্যে থাকলে তো নিজেকে ব্যস্ত রাখতে পারবো। ব্যস্ততার মধ্যে থাকলে হয়তো শরীফ আহনাফ নামের লোকটার কথা বলে থাকতে পারবো। রাতের খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে দেওয়ার পরপরই ফোনটা বেজে ওঠে। আমি রিসিভ করে বলে উঠি, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, কে বলছেন আপনি? আজব তো, কথা না বলে ফোনটা কেন দিয়েছেন? কথা বলে রেক করে ফোনটা রেখে দেই আর শুতে চলে যাই। অন্যদিকে ফোনের অপর পাশের মানুষটা একটা তৃপ্তির হাসি হাসে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। কালো একটা গাউন পরেছি, তার সাথে ম্যাচিং হিজাব, চোখে কাজল আর হালকা গোলাপি কালারের লিপস্টিক। কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিচে নেমে এলাম। তারপর বাবার সাথে চললাম ভার্সিটির উদ্দেশ্যে। বাবার পরিচিত একজনের ভার্সিটিতেই ভর্তি করাবে। দীর্ঘ 1 ঘন্টা পর ভার্সিটিতে পৌঁছালাম আমরা। তারপর বাবা আমাকে ভর্তি করিয়ে দিয়ে চলে যায় গাড়ি নিয়ে তার কাজে। ভার্সিটির ছুটির সময় আবার এসে নিয়ে যাবে। ভার্সিটির একজন দারোয়ান আমাকে নিয়ে যাচ্ছে আমার ক্লাসে। আমি নিজেকে যতটা সম্ভব গুটিয়ে রেখেছি। নতুন ভার্সিটি, নতুন সব কিছু, কাউকে চিনি না, কিভাবে কি করব এসব ভেবে খুবই নার্ভাস আমি। এসব ভাবতে ভাবতে হাসছিলাম, তখনই কেউ একজন আমাকে জড়িয়ে ধরে। এমনভাবে ধরেছে যে তাকে আমি দেখতেও পারছি না। দোস্ত, তুই কাকে জড়িয়ে ধরেছিস? এটা তো তাবাসসুম নয়। যে আমাকে জড়িয়ে ধরেছে তাকে একটা মেয়ে এসে কথাটা বলল। কথাটা বলার পরপরই সে আমাকে ছেড়ে দাঁড়ায়। আমি আবার মেয়েটার দিকে ভালো করে তাকিয়ে দেখলাম গায়ের রং ফর্সা, দেখতে খুবই কিউট একটা মেয়ে। বোন, কী বলছিস? এটা তাবাসসুম নয়? কিন্তু তুই তো বলেছিলি যে এটাই তাবাসসুম, কালো গাউন পরনে। যে আমাকে জড়িয়ে ধরেছিল সেই মেয়েটা বলল, তোরে আমি উষ্টা মাইরা তো শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিব বেয়াদব মহিলা। আমি এখানে। আমি ওদের দৃষ্টি আকর্ষণ করে পিছনে তাকিয়ে দেখি উজ্জ্বল শ্যামলা গায়ের রঙের একটা মেয়ে, তারও পরনে আমার মতোই কালো গাউন পরা। বুঝতে পারলাম মেয়েটা তাবাসসুম। আর এই মেয়েটা তখন ভুল করে আমাকে জড়িয়ে ধরে। মেয়েটা আবারও বলে উঠল, 2 বছর তোর সাথে দেখা হয়নি, আর এখন আমাকে চিনতেই পারলি না? এবার ওই মেয়েটা বলে উঠল, যে জড়িয়ে ধরেছিস আমাকে। সরি বোন, আসলে আমি একদমই খেয়াল করিনি। পান্না বলল কালো গাউন পরাটা তাবাসসুম, তাই তো উত্তেজিত হয়ে ভালো করে না দেখে তোকে জড়িয়ে ধরি। ঠিক আছে, মাফ করে দিলাম, এবার ভিক্ষা করে খা, বলে তাবাসসুম মেয়েটা ফিক করে হেসে ফেলল। আমি ওদের পাশ কাটিয়ে চলে আসতে নিলে ওদের মধ্যে তাবাসসুম নামের মেয়েটা আমাকে বলে উঠল, এই যে শোনো। আমি ওদের সামনে দাঁড়িয়ে বললাম, জি বলুন। আসলে সরি, তামান্না ভুল করে তোমাকে জড়িয়ে ধরেছে। তুমি কিছু মনে করো না প্লিজ। না না, কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। মেয়েটা আবার হেসে বলে উঠল, আমি তাবাসসুম, তোমার নাম কি? আমার নাম সাদিয়া। তুমি কি নতুন ভার্সিটিতে? জি, আজকে প্রথম আসলাম। ও, কোন ইয়ারে পড়ছো তুমি? আমি অনার্স ফার্স্ট ইয়ারে। আপনারা? আরে বাস, আমরা তো ফার্স্ট ইয়ারেই। কী নিয়ে অনার্স করছো তুমি? আমি ইংরেজি নিয়ে অনার্স করছি। আরে তুমি মাথা নিচু করে কেন কথা বলছো? আর আমরা তো ক্লাসমেট,
আপনি করেই বা কেন কথা বলছো? যাই হোক, বাদ দাও। ফ্রেন্ড হবে আমাদের? মেয়েটা আমার দিকে হাত বাড়িয়ে বলে উঠল। আমিও আর কিছু না ভেবে ওদের সাথে ফ্রেন্ডশিপ করে ফেলি, কারণ ওদের সাথে কথা বলে আমার খারাপ মনে হয়নি। আর এখানে কাউকে চিনিও না ওদের ছাড়া। ওরা একে একে সবাই পরিচয় দিল। তখন আমাকে যে মেয়েটা জড়িয়ে ধরেছিল তার নাম তামান্না, আর কালো গাউন পরা মেয়েটা তাবাসসুম। আরেকজনের নাম পান্না। শোন, ফ্রেন্ড যখন হয়েছিস তখন তুই করেই বলবি। আমি হালকা হেসে বলে উঠলাম, ঠিক আছে। তারপর সবাই মিলে হাসি খুশি ক্লাসে চলে আসলাম। ওদের সাথে হাসি ঠাট্টায় খুব ভালোই কাটলো প্রতিটা ক্লাসে। মাঝ দিয়ে একটা ক্লাস হবে না, তাই সবাই ঠিক করলাম ক্যান্টিনে যাব। খুব গরম পড়েছে, কোল্ড ড্রিঙ্কস হলে ভালো হবে, তাই সবাই সেদিকে চললাম। ক্যান্টিনে গিয়ে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে তামান্না আমাকে বলল, তোর ব্যাপার তো কিছুই জানা হলো না, শুধু তোর নামটা ছাড়া। আর এত চুপচাপ এবার কেন থাকিস বুঝলাম না। না, এমনিতেই চুপচাপ থাকতে ভালো লাগে। এমন নিরামিষ মার্কা থাকলে তোর উষ্ঠা মাইরা তুই শ্বশুরবাড়িতে পাঠাইয়া দিব। শ্বশুরবাড়ির কথাটা শুনে বুকের ভিতরটা যেন মসর দিয়ে উঠল। আজমকের চোখে পানি এসে জমা হলো। চোখের পানিটা আড়াল করতে চাইলে পান্না আর চোখে আমার দিকে তাকিয়ে বলে উঠল, আরে ইয়ার, তোরা কি শুরু করছিস বলতো? আমাদের সাথে থাকতে থাকতেই ঠিক হয়ে যাবে। এখন এসব বাদ দে। আর দেখ, ওয়েটার এত ওয়েট করছে কেন? পান্নার কথা শুনে সবাই হেসে ফেলল। তারপর সবাই কোল্ড ড্রিঙ্কস খেয়ে ক্লাসে চলে এলাম। তারপর ক্লাস শেষ করে সবাই সবার ফোন নাম্বার নিয়ে বাড়ির উদ্দেশ্যে চললাম। আমি আসতে নিলে পান্না আমার পথ আটকায়। আমি পান্নার দিকে ভ্রু কুঁচকে বলে উঠলাম, কিছু বলবি? না, কিছু বলবো না, তোর সাথে যাবো একসাথে। আমার বাসাও তোর বাসা যাওয়ার রাস্তার দিকেই। আমি মুচকি হেসে তার সাথে পা মেলালাম। কিছু দূর আসতে গেটের সামনে একটা পরিচিত গাড়ি দেখতে পাই। আমি দাঁড়িয়ে গেলাম। সামনে যাওয়ার কোনো শক্তি পাচ্ছি না। গাড়িটা দেখার সাথে সাথে বেহায়া চোখটা চারপাশে খুঁজতে লাগলো পরিচিত সে মুখের মালিককে। আমি দাঁড়িয়ে থাকতে দেখে পান্না বলে উঠল, কিরে, দাঁড়িয়ে গেলি কেন? কোনো সমস্যা হয়েছে? না না, কি হবে, চল যাই। এক পা বাড়ানোর পরে সে পরিচিত মুখের মানুষটা দেখা পেলাম। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ক্রিম কালারের টি শার্টটা গামে শরীরের সাথে লেগে আছে। আগের মতো মুখের উজ্জ্বলতা নেই, কেমন যেন শুকিয়ে গেছে। পুরনো ক্ষতটা আবারও নতুন করে উঠল। সেও আমার দিকে তাকিয়ে আছে। আমি তো দৃষ্টি উপেক্ষা করে চোখ সরিয়ে চলে যেতে চাইলাম, কিন্তু সে পথ আটকে ধরে পান্নাকে উদ্দেশ্য করে বলল, আমি সাদিয়ার হাজব্যান্ড। সাদিয়ার সাথে আমার একটু কথা আছে, যদি আপনি একটু। পান্না আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো। আমি চোখের পানি লুকিয়ে পান্নার দিকে চোখের ইশারা জানালাম, পরে সবটা বলবো, এখন তুই যা। আমার চোখের ভাষা বুঝতে পেরে পান্না চলে গেল। আমি মাথা নিচু করে হাতের বউটা শক্ত করে আঁকড়ে ধরে আসি। তার দিকে তাকাচ্ছি না। কিছুক্ষণ পর সে বলল, কেমন আছো দিয়া? আমি তখনও মাথা নিচু করে চোখের পানিটা লুকাতে চাইছি। কিছু বলতে গেলে যে মুছে ফেলবে, আমি বুঝে ফেলবে আমি কাঁদছি, তাই তাকে চোখের পানিটা দেখাতে চাইছি না। নিজেকে তার কাছে দুর্বল দেখাবো না। আমাকে চুপ থাকতে দেখে সে বলে উঠল, কথা বলবে না তোমার হিটলারের সাথে? শরীফের রাগের জন্য ভালোবেসে হিটলার ডাকতাম। এই কথাটা শুনে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। নিজেকে যথাসম্ভব শক্ত করে কড়া গলায় বলে উঠলাম, কেন এসেছেন আপনি এখানে? একটা কাজে এসেছিলাম, তোমাকে দেখে কথা বলতে ইচ্ছে করলো তাই আসলাম। কথা বলা হয়ে গেছে, এখন আমার পথ ছাড়ুন, আমি বাসায় যাব। আমার কথা শুনে শরীফ একটা দীর্ঘশ্বাস বলে বলে উঠল, বললে না তো, কেমন আছো? যেমন থাকার কথা তেমনি আছি। আর আমার এত ভালো মন্দের খবর আপনাকে নিতে হবে না। আপনি বরং আপনার নতুন বউয়ের খবর নিন, তাতেই কাজ হবে। আমার কথা শুনে শরীফ মুচকি হেসে বলে উঠল, তুমি তো আমার বউ, আর এখন তো আমার বউয়ের খবরই নিচ্ছি। বউ কথাটা শুনে আরেক দফা বুকের ভিতরটা যেন আমার মোচড় দিয়ে উঠল। ডিভোর্স পেপার পাঠিয়ে দিবেন, আমি সই করে দিব। বইয়ের দাবি নিয়ে আমার সামনে আর কখনো আসবেন না, দয়া করে। ভালো থাকবেন। আপনার নতুন জীবনের জন্য শুভেচ্ছা রইল। তারপর শরীফকে আর কিছু বলতে না দিয়ে দৌড়ে সেখান থেকে চলে এলাম। এখন আর চোখের পানি আটকে রাখতে পারছি না। নিজেকেই তো সামনে নিয়েছিলাম, তবে কেন আজ সে আমার সামনে আসলো? গত 1 মাসে তো আমার খবর একবারও নেয়নি, তবে কেন আজ আমার সামনে এসে জ্বালাটা বাড়িয়ে দিল? বাড়িতে ঢোকার পরপরের শক্ত হাতের একটা থাপ্পড় পড়লো আমার গালে। চোখে পানি নিয়ে বাবার দিকে তাকালাম। বাবা তখন হুঙ্কার ছেড়ে বলে উঠল, বলেছিলাম তোকে ওই ছেলের সাথে আর ওর পরিবারের সাথে যেন কোনো যোগাযোগ না করতে। তোকে আমি বলেছিলাম? আমি ভয়ে ভয়ে কিছুই বলছিলাম। আসলে ছোট্ট থেকে বাবাকে আমি ভীষণ ভয় পাই। বাবা একটা ধমক দিলে চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে। কখনো গায়ে হাত তুলিনি, আজকে প্রথম আমার গায়ে হাত তুললো বাবা। কথা কেন বলছিস না তুই? বল, তোকে মানা করেছিলাম না ওই ছেলের সাথে কথা না বলতে? এবার সাদিয়ার মা বলে উঠল, তুমি চুপ করবে? সাদিয়াকেও তো কিছু বলতে দাও। নিজের মতোই সব ভেবে বসে থেকো না। জেলার আসামিকেও তো কথা বলার সুযোগ দেওয়া হয়। রাশিদা,
তুমি তোমার মেয়ের হয়ে আর একটা কথাও বলবে না। সবসময় মেয়ের পক্ষ নিয়ে কথা বলো তুমি। মেয়েকে আমি সাবধান করে দিয়েছিলাম, তারপরও তোমার মেয়ে কোন সাহসে ওই ছেলের সাথে কথা বলেছে। সাদিয়া তুই ঘরে যা, আমি আসছি, তোর সাথে আমার কথা আছে। মায়ের বলার পরেও আমি মাথাটা নিচু করে ঠায় সেখানে দাঁড়িয়ে আছি। তখন মা আবারও বলে উঠল, তোকে আমি ঘরে যেতে বলছি তো, তুই এখনও দাঁড়িয়ে আছিস কেন? আর একটা থাপ্পড় খেতে মন চাইছে নাকি? হ্যাঁ, যা ঘরে যা। আমি মায়ের কথা শুনে চলে আসছিলাম, তখন একটু শুনতে পেলাম বাবা মাকে বলছে, তোমার মেয়েকে বলে দিও দ্বিতীয়বার যাতে এই সাহসটা না করে। দ্বিতীয়বার এমন করলে আমার বাড়িতে তোমার মেয়ের আর ঠাঁই হবে না। বাবার কথা শুনে আর দাঁড়ালাম না, আমি চলে আসলাম নিজের রুমে। বাবা আমাকে ভার্সিটি থেকে আনতে গিয়েছিল, কিন্তু তখন শরীফের সাথে কথা বলার সময় দেখে ফেলেছিল। সারা রাস্তায় কিছু বলেনি, কিন্তু বাড়িতে ঢোকার পরপরই বাবা আমাকে থাপ্পড় মেরেছে। আমি ঘরে এসে খাটে বসে কাঁদছিলাম। ঠিক তখনই কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে সেদিকে তাকিয়ে দেখি ফরহাদ। আমি চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে বলে উঠলাম, কিরে তুই কখন স্কুল থেকে আসলি? আর আরাফাত কোথায়? ফরহাদ আমার কথার কোনো উত্তর না দিয়ে শান্ত কণ্ঠে বলে উঠল, তোরা মেয়েরা নিজেদের এত দুর্বল প্রমাণ কেন করিস? মানে? ফরহাদ আবার রেগে বলে উঠল, মানে হলো তুই সব কিছু এভাবে চুপচাপ কেন মেনে নিচ্ছিস? তোর সাথে করা অন্যায়ের প্রতিবাদ তুই কেন করছিস না? খালি বসে বসে চোখের পানি কেন ফেলছিস? চোখের পানি যত ফেলবি তত তোকে সবাই দুর্বল ভেবে আঘাত করবে। বাবা যখন তোর গায়ে হাত তুলল তখন বাবার চোখে চোখ রেখে বলতে পারলি না সত্যিটা কি? তা না করে তুই চোখের পানি ফেলছিস। ওই শরীফ যখন তোকে রেখে আরেকটা বিয়ে করলো তখনও তো চোখের পানিই ফেলেছিস। চোখের পানি দিয়ে কি করতে পারলি তুই? পারলি কি বিয়েটা আটকাতে, নাকি পারলি তোর সোনার সংসারটা ভাঙা থেকে আটকাতে? আমি এবার অবাক দৃষ্টিতে ফরহাদের দিকে তাকালাম। আমি তো ফরহাদ কিংবা আরাফাতকে বলিনি যে শরীফ আরেকটা বিয়ে করেছে। এই কথা তো শুধু আমি, মা আর বাবা জানি, কিন্তু ও জানলো কীভাবে? ফরহাদ আমার চোখের বাসা বুঝতে পেরে চোখে পানি নিয়ে কান্না জড়িত কণ্ঠে বলে উঠল, ছোট হতে পারি কিন্তু অবুঝ নই। আমি সব জানি। আমি ছোট বলে আমার কথাগুলো হাওয়ায় উড়িয়ে দিস না আপু। আমার কথাগুলো একটু চিন্তা করিস যে আমি ঠিক বলেছি কি না ভুল বলেছি। ফরহাদ কিছুক্ষণ চুপ থেকে আমার সামনেই হাঁটু গেড়ে বসলো। আমি আবার চোখের পানি নিয়ে ওর দিকে তাকালাম। আপু দেখ, আমরা তোকে অনেক ভালোবাসি, খুব ভালোবাসি তোকে। তোকে এভাবে কষ্ট পেতে দেখে আমাদের কারোই ভালো লাগছে না। তুই কি মুভ অন করতে পারবি না আপু? তুই কি প্রমাণ করতে পারবি না যে মেয়েরা দুর্বল নয়? যারা তোকে দুর্বল ভেবে তোকে এমন যন্ত্রণা দিয়েছে তাদেরকে তুই দেখিয়ে দিতে পারবি না যে তুই দুর্বল নোস? ফরহাদ যা বলেছে তার একটা কথাও মিথ্যে নয়। নিজেকে যত দুর্বল করব তত সবাই আঘাত করবে। আমাকে নিজের জন্য না হলেও আমার পরিবারের জন্য নিজেকে সামলাতে হবে। আমার এতটুকু ছোট ভাইটা যা বুঝতে পারলো আমি সেটা বুঝতে পারলাম না, তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম নিজেকে আর দুর্বল করব না, ঘুরে দাঁড়াবো, আমি জীবনটা নতুন করে সাজাবো। আর আমার মতো কোনো মেয়ে যাতে সংসারটা না ভাঙে তাদের সাহায্যের জন্য নিজেকে তৈরি করব। প্রমাণ করব মেয়েরা দুর্বল নয়। মা না হওয়াটা কোনো দুর্বলতা নয়। সমাজে একটা ছেলের বাবা হওয়ার অক্ষমতা থাকলে যেমন তাদের কোনো সমস্যার মুখে পড়তে হয় না, তারা যেমন মাথা উঁচু করে বাঁচে তেমনি মেয়েরাও মাথা উঁচু করে বাঁচবে। এটা আমার নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা করলাম। আমি চোখের পানি মুছে হাসি মুখে ফরহাদকে জড়িয়ে ধরে বলে উঠলাম, তোর আপু প্রমাণ করবে তোর আপু দুর্বল নয়। তোর আপু মুভ অন করবে, দেখিয়ে দিবে তাদেরকে যারা মেয়েদের দুর্বল ভেবে তাদের উপর অত্যাচার করে। আমি জীবনটা নতুন করে সাজাবো। অতীত ভেবে আর নিজেকে কষ্ট দিব না। তারপর কিছু একটা ভেবে আরেকবারও বলে উঠলাম, কিন্তু তুই এটা বলতো যে তুই কিভাবে জানলি যে শরীফ বিয়ে করেছে? ফরহাদ আবার সোজা হয়ে দাঁড়িয়ে শার্টের কলার টেনে ভাব নিয়ে বলল, ইটস এ সিক্রেট। আমি ফরহাদের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেললাম। তখন ফরহাদ আমাকে বলে উঠল, আপু তুই হাসলে না তোকে পুরো পেতনি লাগে। আমি ফরহাদের কথা শুনে রেগে ফরহাদের কান ধরতে গেলাম, তখনই ফরহাদ দিল বৌদর। ওকে আর পাইকে। আমি ওর কাহিনী দেখে হালকা হেসে চলে গেলাম ফ্রেশ হতে। রাতের খাবার খেয়ে ফরহাদ আরাফাতের রুমে গেলাম। গিয়ে দেখি দুটো মিলে জড়াজড়ি করে ঘুমিয়ে আছে। এমনিতে সারাদিন ঝগড়া করেই পার করবে, কেউ কারো কাছে ঘেঁষবে না, আর এখন দেখো কীভাবে জড়িয়ে ধরে শুয়ে আছে দুজন। আমি ওদের কয়েকটা ফিক তুলে রুমে চলে আসলাম। ফোনটা রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালাম। আজ কেন যেন ফরহাদের কথাগুলো শুনে মনটা হালকা লাগছে। বেশ কিছুক্ষণ পর রুমে এসে ফোনটা হাতে নিয়ে দেখি সে অপরিচিত নাম্বার থেকে SMS দেওয়া, যাতে লেখে,
লেখা আছে, ভেঙে গেছো তবে নতুন করে গড়ো, এমনভাবে গড়বে যাতে কেউ আর ভাঙতে না পারে। কথাগুলো কিছুই মাথায় ঢুকলো না আমার। আমি সেই নাম্বারে ফোন দিলাম, বন্ধ বলছে। এভাবে কয়েকবার ফোন দেওয়ার পর হঠাৎ করেই কলটা ঢুকলো, আর সাথে সাথে ফোনটা রিসিভ হলো। আমি উত্তেজিত হয়ে বলে উঠলাম, কে আপনি? আর এই এসএমএসটা দিয়ে কি বোঝাতে চাইলেন আপনি? এমন চুপ থাকাটা আমার আর সহ্য হলো না, তাই তো রেগে বলে উঠলাম, আরে আজব লোক তো আপনি, কথা কেন বলছেন না? আমাকে আর কিছু বলতে না দিয়ে লোকটা ফোনটা কেটে দিল। তাতে রাগটা যেন আমার আরও মাথায় চেড়ে উঠল। রাগে ফোনটা বেডে ফেলে বড় করে একটা শ্বাস নিয়ে রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছি। তখনই আবারও এসএমএস আসার আওয়াজ হলো। আমি ফোনটা নিয়ে দেখি সে নাম্বার থেকে এসএমএস। এবার তাতে লেখা, রাগটা সঠিক জায়গায় দেখাও, তাহলে কাজে লাগবে। রাগে ইচ্ছে করছে ওই লোকটার মাথার চুল ছেড়ে ফেলতে। এত রহস্য আর ভাল লাগছে না। আর কিছু না ভেবে একটা ঘুমের ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়লাম, ঘুম ভালো হওয়ার জন্য। কারণ এখন ঠিকমতো ঘুমাতে পারি না। বারবার ওই শরীফ আহনাফের কথা আমার মনে পড়ে, আর সারাটা রাত কষ্টে চটপট করে কাটাতে হয়। কিন্তু আমি আর কোনো কষ্ট পেতে চাই না, তাই তো ঘুমের ওষুধ খেয়ে পাড়ি দিলাম ঘুমের দেশে। অন্ধকার রুমে গিটারের টুংটাং আওয়াজ করে কেউ একজন গাইছে, তোমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে বেশে। এইটুকু গিয়ে রহস্যময় হাসি দিয়ে বলে উঠল, কষ্টের ফল মিষ্টি হয়, এখন যত কষ্ট করার করো, তোমার সুখের দিন গনিয়ে আসছে। আমি যেন জেলের আসামি, এমনভাবে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে ঘিরে ধরেছে আমাকে, যেন চোখের আড়াল হলে জেল থেকে পালাবো। আমার ডান পাশে রয়েছে তাবাচ্চুম পান্না, আর বাম পাশে তামান্না। ভার্সিটিতে পা রাখার সাথে সাথে তিনজন মিলে এক প্রকার টেনে আমাকে ভার্সিটির পিছন দিকটা নিয়ে এসেছে। আমি খুব ভালো করে বুঝতে পারছি ওদের মনে কী চলছে, তাই একটু হাসার চেষ্টা করে বলে উঠলাম, তোরা আমাকে এভাবে টেনে এখানে নিয়ে এলি কেন? কেন তাকিয়ে আছি, আপনি বুঝতে পারছেন না? তুই বিবাহিত, আর গতকাল সারাদিন আমাদের সাথে থেকে একটাবারও বলার প্রয়োজন বোধ করলি না? তুই বিবাহিত কথাটা বললে কি তোর জামাইকে আমরা নিয়ে পালিয়ে যেতাম? হ্যাঁ? পান্না রেগে কথাটা বলে উঠল, তুই কি কিছু বলবি নাকি মাইর খাবি? তোরা প্লিজ শান্ত হতো, আমি কয়েকদিন পর তোদের এমনিতেই সব কিছু বলতাম। আমার কথাগুলো তিনজনে একে অপরের দিকে তাকিয়ে একসাথেই বলে উঠল, ও কয়েকদিন পর? আমি মনে মনে ভাবছি ওদের কথাগুলো বলা ঠিক হবে কি না। এভাবে নিজের জীবনে ঘটা সবচেয়ে বড় দুর্ঘটনার কথা ওদের বলবো কি বলবো না সেটা নিয়ে কনফিউজড। পরে ভাবলাম ওরা তো আমার ফ্রেন্ডই, সো ওদেরকে বলাই যায়। তাই ওদেরকে সবটাই আমি খুলে বললাম। সবটা বলতে গিয়ে চোখ দিয়ে কয়েক ফোঁটা জলও গড়িয়ে পড়ল। আমি চোখের পানি মুছে ওদের দিকে তাকাতেই দেখতে পেলাম সবার চোখে চলচল করছে। আমি হালকা হেসে বলে উঠলাম, আরে তোরা কাঁদছিস কেন? আমার কপালে এটা হওয়া ছিল, তাই এটাই হয়েছে। এসব নিয়ে এখন আর আমি ভাবি না। এখন জীবনকে নতুন রং দিয়ে সাজাবো। অতীত ভেবে কেন ভবিষ্যৎ নষ্ট করব আমি? তোরা প্লিজ এভাবে থেকে আমাকে কষ্ট দিস না। আমার কথাটা বলার পরপরই তিনটি মিলে আমাকে জড়িয়ে ধরল। আমাকে জড়িয়ে ধরে পান্না বলে উঠল, এতটুকু একটা মেয়ে হয়ে কীভাবে এত যন্ত্রণা সহ্য করেছিস তুই? আমি হলে তো মরেই যেতাম। মৃত্যুটা একমাত্র পথ নয় যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার। ভুলে যাস না, মৃত্যুর পরেও আরেকটা জীবন আছে। এই জীবন আর কত দিনের? বেশি গেলে 80-90 বছর, কিন্তু বাকি সারাটা জীবন কাটাতে হবে সেই মৃত্যুর পরের জীবনে। আর এই পৃথিবীতে কষ্ট যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মহত্যার মতো মহাপাপ করে মৃত্যুর পরে জীবনটা কেন নষ্ট করব বলতে পারিস? তাই নিজের মনকে শান্ত করে পরিস্থিতির মুখোমুখি হওয়া শিখতে হবে। আমার কথাগুলো শুনে তাবাসসুম আমাকে ছেড়ে দিয়ে বলে উঠল, একদম ঠিকই বলেছিস। আমাদের উচিত যত মন খারাপই থাকুক না কেন, পরিস্থিতি হোক না কেন, তার মুখোমুখি হয়ে সমস্যা সমাধান করার। তুই ঠিক পথটাই বেছে নিয়েছিস সাদিয়া, তোর জন্য আমরা গর্বিত। আমি এবার পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য বলে উঠলাম, বইনেরা আমার এত ফার্ম দিস না। ফার্ম দিলে ফুলে বেলুন হয়ে উড়ে যাব, তারপর হাওয়ায় উড়ে যাব। তখন আমাকে খোঁজার জন্য তোদেরকে হেলিকপ্টার নিয়ে ঘুরতে হবে, আর তার জন্য অনেক অনেক টাকাও লাগবে। আর টাকার জন্য চাকরি করতে হবে, আর চাকরি পেতে হলে পড়াশোনাটা ভালো করে করতে হবে। তাই এখন চল ক্লাসে চল। পুরো কথাটা একদমই বলে ওদের দিকে তাকাতে দেখতে পেলাম সব কটা আমার দিকে হাঁ করে এক দৃষ্টিতে তাকিয়েছে। তখন আমি সব কয়টাকে একটা করে সিমটি দিয়ে হুঁশে আনলাম। তখন তাবাসসুম বলে উঠল, বোন তুই এত কথা কেমনে বলস? কাল অবধি তোকে দেখে তো মনে হয় নাই তুই এত কথা বলতে পারিস। আমি হেসে বলে উঠলাম, আগে আগে দেখো হোতা, এহে কেয়া, এখন চল ক্লাসে যাই।
তারপর তিনজন ঠেলাঠেলি করে দুষ্টমি করতে করতে ক্লাসে চলে এলাম। ভার্সিটির ছুটির পর একটু লেট করে বের হলাম সবাই। চারজন বের হতে গিয়ে দেখি ভার্সিটির মাঠে কতগুলো বাচ্চা ক্রিকেট খেলছে। পান্না তখন বলে উঠল, দোস্ত দেখ, ক্রিকেট খেলতেছে পোলাপানরা, চল একটু খেলে আসি। আমার ক্রিকেট খেলতে খুব ভাল লাগে। পান্নার সাথে তাল মিলিয়ে তামান্নাও বলে উঠল, হ্যাঁ হ্যাঁ দোস্ত চল একটু খেলে আসি, অনেক দিন হয় খেলি না। আমি মুচকি হেসে বলে উঠলাম, হ্যাঁ চল একটু হাত পা চালিয়ে দেখিয়ে দিই, মেয়েরাও ক্রিকেট খেলতে পারে। তারপর সবাই মিলে বাচ্চাদের ওখানে গেলাম। তাবাসসুম বলে উঠল একটা বাচ্চা ছেলেকে, বাবু আমাদেরকে কি খেলায় নিবে? বাচ্চাটা চোখ মুখ কুঁচকেই বলে উঠল, আমার নাম বাবু নয়, আমার নাম হচ্ছে নাদিম। আমি বাচ্চাটার সামনে হাঁটু গেড়ে বসে তার গালে হাত দিয়ে তাকে বললাম, খুব সুন্দর নাম তো, আমাদেরকে কি খেলায় নিবে? না, তোমরা অনেক বড়, তোমাদের সাথে আমরা পারবো না, তাই খেলবো না আমরা তোমাদের সাথে। বাচ্চাটার কথা শুনে আশেপাশে সব বাচ্চারাও সহমত পোষণ করলো। তখন পান্না সবাইকে উদ্দেশ্য করেই বলে উঠল, আমাদের খেলায় নিলে তোমাদেরকে সবাইকে আমরা চকলেট কিনে দিব। পান্নার কথাগুলো মনে হলো কথাটা বাচ্চাদের মনে ধরেছে। তখনই নাদিম নামে সে বাচ্চাটাই বলে উঠল, আচ্ছা ঠিক আছে, নাও ব্যাট। কথাটা বলে নাদিম ব্যাট আমার হাতে দিল। আমি ব্যাট হাতে নিয়ে পজিশন মতো দাঁড়ালাম আর বলে উঠলাম, সবাই পজিশন মতো দাঁড়াও, আমি ব্যাট করব। সবাই সেটা মেনে নিয়ে পজিশন মতো দাঁড়ালো। আর বল করবে তাবাসসুম। তাবাসসুম আমাকে চোখের ইশারা জিজ্ঞেস করলো যে আমি রেডি আছি কিনা। আমিও চোখের ইশারা করে বললাম, হ্যাঁ আমি রেডি আছি, তুই বল কর। তারপর তাবাসসুম বল করছে আর আমি ব্যাটিং করছি। কতক্ষণ খুব ভালো করেই খেলা হলো, কিন্তু আমার কপাল কি আর এত ভালো নাকি যে সব কিছু ভালো হবে। আমি বলে আঘাত করার একটু পরপরই খুব জোরে একটা চিৎকারের আওয়াজ হলো। আমরা সবাই হালকা ভয় পেয়ে গেলাম। আমরা আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করছি ঠিক হয়েছেটা কি। হঠাৎ করে চোখ আটকে যায় একটা জায়গায়, সেটা দেখে রীতিমতো সবার চক্ষু তো চড়ক গাছ। যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আমরা কেউ। বাচ্চাগুলো তো কিছু না ভেবে বউ দৌড়। শরীফ আমার কোলে মাথা দিয়ে শান্তির ঘুম ঘুমাচ্ছে, আর আমার ইচ্ছে করছে বজ্জাত বেটা চুলগুলো টেনে ছিঁড়তে। কোন দুঃখে জাস্ট ক্রিকেট খেলতে গেলাম ভেবে আমার কান্না পাচ্ছে। ফ্ল্যাশব্যাক। আমরা সবাই তাকিয়ে দেখি শরীফ মাথায় হাত দিয়ে ওর ব্রেস্ট ব্যান্ড হৃদয় ভাইয়ার উপর ঢলে পড়েছে, আর হৃদয় ভাইয়া রুমাল দিয়ে শরীফের কপাল ধরে রেখেছে। মনে হচ্ছে কেটে গেছে, তাই রক্ত পড়া বন্ধ করার জন্য এই পদ্ধতি। আমার সেটা দেখার পর একটা মুহূর্তের জন্য পৃথিবী যেন থমকে গিয়েছিল। আমি কিছু না ভেবে হাতের ব্যাটটা ফেলে দিয়ে শরীফের কাছে দৌড়ে যাই আর উত্তেজিত হয়ে কান্নাজড়িত কণ্ঠে বলতে থাকি, এই কি হয়েছে তোমার? এই কথা বলো, কি হয়েছে বলো আমাকে। চোখ কেন খুলছো না তুমি? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সাদিয়া তুমি শান্ত হও। শরীফের মাথায় বলটা খুব জোরেই লেগেছে, তাই তো জ্ঞান হারিয়ে ফেলেছে। দেখি কতটা কেটেছে। আমি উত্তেজিত হয়ে কথাটা বলে শরীফের কপাল থেকে রুমালটা নামাতে গেলেই হৃদয় ভাইয়া বাধা দেয়। আরে আরে ধরো না, শরীফকে হসপিটালে নিয়ে যেতে হবে, তুমিও এসো আমার সাথে। কথাটা বলেই আমাকে কোনো আর সুযোগ না দিয়ে উনি শরীফকে ভাঁজাকোলা করে গাড়িতে ওঠায়। আমিও তার পিছু পিছু গেলে তাবাসসুম বলে ওঠে, তুই কি ওনাকে চিনিস? আরে এটাই তো ওর হাজব্যান্ড। আর এখন এসব কথা বাদ দে, আর চল হসপিটালে চল। মনে হচ্ছে অনেকটাই কেটে গেছে, তাই তো দেখলি না অমন জ্ঞান হারালো। আমি এবার কেঁদেই দিলাম আর কাঁদতে কাঁদতে বলে উঠলাম, প্লিজ তাড়াতাড়ি চল, যত দেরি হবে ততই ওর বেশি ক্ষতি হয়ে যাবে। চল, আমরাও আসছি। তোরা যা, আমার বাড়িতে যেতে এমনিতেই দেরি হয়ে গেছে। আমার মা এমনিতেই বকাবকি করে পড়াশোনার জন্য, তো এখন যেতে দেরি হলে আবারও অশান্তি হবে। তুই প্লিজ কিছু মনে করিস না, আর চিন্তা করিস না, ভাইয়া ঠিক হয়ে যাবে। আমি ফোন দিলে ধরে জানাস। তামান্না এই বলে চলে যাই। আমরা সবাই মাথা নেড়ে সায় জানালে তামান্না চলে যাই, আর আমরা সবাই মিলে গাড়িতে উঠলাম। হৃদয় ভাইয়া ড্রাইভ করছে, ওনার পাশেই তাবাসসুম, আর পিছনে জানালার পাশের সিটে শরীফ মাথাটা সিটে এলিয়ে দিয়েছে। আমি শরীফের পাশে বসে তার মাথাটা আমার কাঁধে টেনে নিলাম। এক হাতে ওর মাথা আগলে ধরেছি, আর এক হাত ওর হাত আগলে ধরে রেখেছি যাতে পড়ে না যায়। আর আমার পাশে পান্না বসেছে। আমি শরীফের মাথায় রুমালে হাত দিলে হৃদয় ভাইয়া বলে উঠল, রুমালটা সরিও না, ওটা চেপে ধরে রাখো যাতে রক্ত না পড়ে। আমি ওনার কথায় সায় জানিয়ে রুমালটা ধরে রাখলাম। তারপর গাড়ি স্টার্ট দিয়ে চললাম হসপিটালের উদ্দেশ্যে। আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, আর কেমন জানি অস্থির অস্থির লাগছে। মনে মনে আল্লাহর কাছে বলছি,
শরীফের যাতে কিছু না হয়, ও যাতে সুস্থ হয়ে ওঠে। আর একটু পরপর শরীফের দিকে তাকাচ্ছি। মুখটা কেমন যেন শুকিয়ে গেছে, চুলগুলো উস্কো খুস্কো, মুখের খোসা খোসা দাড়িগুলো কেমন বড় হয়ে গেছে। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে পান্না খোসা দিয়ে বলে উঠল, এমনভাবে তাকিয়ে আছিস, মনে হচ্ছে তোর তাকানোতেই উনি ভালো হয়ে উঠবে। বলেই পান্না ফিক করে হেসে উঠল। পান্নার দিকে চোখ কটমট করে তাবাসুম তাকাতেই পান্না চুপ হয়ে যায়। আমি ওদের কথা পাত্তা না দিয়ে ভাইয়াকে জিজ্ঞেস করলাম, আর কতক্ষণ লাগবে ভাইয়া? এই তো এসে পড়েছি। বলে গাড়িটা থামিয়ে ভাইয়া দৌড়ে ভিতরে গিয়ে কয়েকজনকে ডেকে এনে শরীফকে হসপিটালের ভিতরে নিয়ে গেল। আমরাও দৌড়ে তাদের পিছন পিছন যাচ্ছি। শরীফকে একটা কেবিনে নিল। আমি তাদের পিছন পিছন যেতে চাইলে হৃদয় ভাইয়া বলে উঠল, রিসিপশনে কিছু কাজ আছে, তোমরা প্লিজ সেটা করো, আমি এদিকটা দেখছি। আপনি খুব আজব একটা লোক। ওর হাজব্যান্ডের এই অবস্থা, ওর মনের অবস্থা এখন ঠিক কেমন আপনি কি বুঝতে পারছেন না? কোথায় আপনি যাবেন তা না করে ওকেই আপনি এসব কথা বলছেন। আর আমি সেটা বুঝতে পারছি বলেই তো বললাম যেতে, নয়তো সাদি এখানে বসে কান্নাকাটি করবে আর ডাক্তারদের কাজ করতে সমস্যা হবে। হ্যাঁ, উনি ঠিকই বলেছে, চল এখন। আমি যেতে চাইলাম না ওদের সাথে, কিন্তু ওরা আমাকে জোর করে নিয়ে এলো। কিছুক্ষণ পর আমরা সকল কাজ সেরে কেবিনের সামনে এসে দাঁড়ালে হৃদয় ভাইয়া বলে ওঠে, সাদিয়া তুমি আবার শরীফের কাছে যাও, শরীফের জ্ঞান ফিরেছে। কথাটা শুনে যেন আমার দেহে প্রাণ ফিরে এলো। আমি দৌড়ে কেবিনে ঢুকে যাই। পান্নারা ঢুকতে গেলে হৃদয় ভাইয়া আটকে দিয়ে বলে ওঠে, আপনারা কি কাবাবে হাড্ডি হতে যেতে চাইছেন? ওদের এখন একটু একা থাকতে দেওয়া উচিত। কাবাবে হাড্ডি হব না এলাচি হব সেটা কি আপনি বলবেন নাকি? তখন থেকে দেখে যাচ্ছি সব কিছুতেই আপনি বাধা দিয়ে যাচ্ছেন। আমার ব্যাপারটা না ঠিক হজম হচ্ছে না। সত্যি করে বলুন তো, আপনি ঠিক কি করতে চাইছেন? সন্দেহ করে পান্না বলল। পান্নার কথা শুনে হৃদয় কিছুটা থতমত খেয়ে গেল, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বলে উঠল, আপনি না বড্ড বেশি কথা বলেন। আপনার পাশেও তো একজন রয়েছে, কই সে তো এত কিছু কথা বলছে না। এক নম্বর বাসাল মেয়ে তো আপনি। কি? আমি বাসাল? তুই বাসাল, তোর বউ বাসাল, তোর 14 গোষ্ঠী বাসাল। পান্না রেগে মেগে কথাটা বলে উঠল, এ মেয়ে তুমি আমাকে তুই তোকারি করে কেন কথা বলছো? আরেকবার তুই করে বলে দেখো, পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করিয়ে দিয়ে আসবো। আর একদম গোষ্ঠী নিয়ে কথা বলবে না বলে দিলাম। আরেকবার গোষ্ঠী তুলে কথা বলে মুখ একদম সেলাই করে দিব। তাবাসুম এসব দেখে পরিস্থিতি সামাল দিতেই বলে উঠল, বোন চুপ কর না তোরা, হসপিটালে এত চিলাপালা করিস না তো। তবে কাবাবের হাঁটি এলাচি সব কয়টাকে উষ্ঠা মাইরা বের করব। প্লিজ চুপ কর। আর আপনিও না একটু চুপ করুন প্লিজ। তাবাসুমের কথা শুনে দুইজন দুজনকে বেঞ্চি কেটে দুই দিকে চলে গেল। আমি চোখের পানি মুছে নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক করে কাঁপা কাঁপা পায়ে কেবিনে ঢুকছি। শরীফ আতশোয়া হয়ে বসে আছে, মাথায় ব্যান্ডেজ করা। শরীফের দৃষ্টি আমার উপরেই। আমি শরীফের চোখের দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নেই। ওই চোখের দিকে তাকালে যেন আমি নিজেকে আর ঠিক রাখতে পারবো না। আমি শরীফের একটু কাছাকাছি গিয়ে দাঁড়ালে শরীফ আমাকে বলে উঠল, এখানে আসো। আমিও ভালো মেয়ের মতো শরীফের পাশে গিয়ে দাঁড়াই। তখন শরীফ আমার হাত ধরে টেনে শরীফের পাশে বসায়। আমি দূরে গিয়ে বসতে চাইলে শরীফ গম্ভীর স্বরেই বলে উঠল, একদম দূরে যাবে না, এখানেই বসো। আমি দূরেও গেলাম না, ওর পাশেই বসলাম। তারপর ওর হাত থেকে হাতটা ছাড়িয়ে নরম গলায় বলে উঠলাম, এখন কেমন আছেন? শরীফ কোনো উত্তর দিল না। এক ধ্যানে আমার হাতের দিকে তাকিয়ে আছে। আমি হাতটা সরালে শরীফ আমার দিকে তাকায়। তখন আমি আবারও বলে উঠলাম, জিজ্ঞেস করছি কেমন আছে? শরীফ আবার রেগেই বলে উঠল, বল দিয়ে আঘাত করে এখন বলো কেমন আছি? তোমার নামে না আমি কেস করব। আমি হালকা ভয় পেয়ে অপরাধীদের মতো মাথা নিচু করে বলে উঠলাম, আই এম সো সরি, আমি আপনাকে দেখিনি, আর আমি ইচ্ছে করে মারিও নি। সরি দিয়ে কোনো কাজ হবে না, তোমাকে শাস্তি পেতেই হবে। শাস্তি পাওয়ার কথাটা শুনে একটা শুকনো ঢেউ গিললাম। তারপর নিজেকে সামলে শরীফের দিকে তাকিয়ে বলে উঠলাম, কী শাস্তি? আমি একটু ঘুমাবো। শরীফকে আর কিছু বলতে না দিয়ে আমি এক লাফে দাঁড়িয়ে হাসি মুখে বলে উঠলাম, বেশ তো, ঘুমান না। আমরা কেউ আপনাকে বিরক্ত করব না, আর কাউকে বিরক্ত করতেও দিব না। আমি বাহিরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছি, আপনি ঘুমান। এখন আমি আসি কেমন? কথাটা বলে এক পা বাড়াতে নিলেই শরীফ দমকে বলে উঠল আমাকে, একটা থাপ্পড় লাগাবো। আমার পুরো কথা না শুনেই ধেই ধেই করে উনি বাহিরে যাচ্ছে। চুপচাপ এখানে বসো তো।
আমি বাচ্চা ফেস করে শরীফের দিকে তাকালাম যাতে কোনো শাস্তি না দেয়, কিন্তু আমার কপাল কি আর এত ভালো? আবারও ধমক দিয়ে বলে উঠল, বসতে বলেছি না আমি। আমি কেঁপে উঠলাম। তারপর গুটি গুটি পায়ে শরীফের থেকে কিছুটা দূরত্ব রেখে বসলাম। সেটা দেখে শরীফ টেনে এনে ওর পাশে বসিয়ে আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে আমার বসতে পাক্কা 2 মিনিট লেগেছে। বুঝতে পারার সাথে সাথে শরীফকে সরাতে চাইলাম। কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। শরীফ ছাড়ল না। শরীফ আরও আঁকড়ে ধরে আমার পেটে মুখ গুজে নেয়। আমি পুরো যেন ফ্রিজড হয়ে আছি। একটা কথা বলবে তো পুলিশের হাতে তুলে দিব মার্ডার কেসে। আমি ঘুমাবো, আর আমি যতক্ষণ ঘুমাবো ততক্ষণ তুমি এখানে থেকে আমাকে পাহারা দিবে। এটাই তোমার শাস্তি। আর এই শাস্তি মেনে নিলে ভালো, নয়তো পুলিশের হাতে তুলে দিব। আর হ্যাঁ, ঘুম থেকে উঠে যাতে তোমাকে এখানেই পাই, নয়তো কিন্তু জেলের আসামি বানাবো। তারপর আমি আর কিছু বললাম না। গাল ফুলিয়ে চুপচাপ বসে আছি আর ক্রিকেট খেলার গোষ্ঠীর উদ্ধার করছি বকে বকে। ফ্ল্যাশব্যাক এন্ড। শাহজাহান সাহেব পাগলের মতো তার মেয়েকে খুঁজে চলছে। পুরো পার্সিটি খুঁজেছে, তারপরও তার মেয়ের কোনো সন্ধান পাচ্ছে না। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে। তার জন্য ওনার চিন্তাটা আরও বেড়ে চলেছে। আজ ওনার অফিসের কাজ করতে একটু লেট হয়ে যায়, তাই একটু দেরি হয়ে যাওয়ায় মেয়েকে নিতে আসতে পারেনি। ভার্সিটিতে পৌঁছে সাদিয়া নাম্বারে কল দেয়, কিন্তু রিং হয়ে যাচ্ছে, কেউ ফোন তুলছে না। উনি তো ভয় পেয়ে যায়। আশেপাশের সবাইকে মেয়ের কথা জিজ্ঞেস করছে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না ওনার মেয়ে কোথায় আছে। উনি ব্যর্থ হয়ে গাড়িতে একটা লাথি মেরে উপরের দিকে তাকিয়ে কান্নাজড়িত কণ্ঠে বলে ওঠে, হে খোদা, আমার মেয়েকে তুমি সুস্থ রেখো, ওর যাতে কোনো বিপদ আপদ না হয়। অনেক কষ্টের পর মেয়েটাকে ফিরে পেয়েছি। আমার মেয়েটা যেন ভালো থাকে। তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও। পাক্কা 2.5 ঘন্টা ধরে একইভাবে বসে আছি, আর হিটলারটা আরামের ঘুম ঘুমাচ্ছে। এবার আমার পা আর কোমর ব্যথা হয়ে গেছে, তাই আস্তে করে শরীফের মাথাটা বালিশে রাখতে গেলেই শরীফ একটু নড়ে চড়ে ঘুমের ঘোরেই বলে উঠল, সাদিয়া প্লিজ ঘুমাতে দাও। পাক্কা একটা মাস ঠিক করে ঘুমাতে পারি না তোমার জন্য, প্লিজ ঘুমাতে দাও আমাকে। আমি শরীফের কথা শুনে যেন তাজ্জব বনে গেলাম। আমার জন্য 1 মাস ঘুমাতে পারছে না মানে? নিজের মনে প্রশ্নটা সেফে না রেখে ওনাকে ধাক্কা দিয়ে প্রশ্ন করে উঠলাম, আমার জন্য 1 মাস ঘুমাতে পারছেন না মানে কি? আমার কথাগুলো শুনে উনি বেশ বিরক্ত হলো, সেটা ওনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। উনি আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উনি চোখ বন্ধ রেখেই রেগে বলে উঠল, আর একটা কথা বলবে তো মাইর খাবে। চুপ করো, একদমই নড়বে না, আমি ঘুমাবো। রাগে তো মাথায় আমার আগুন জ্বলছে, তাই ওনাকে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে দাঁড়ালাম। উনি চোখ গরম করে আমার দিকে তাকালেন। আমি ওনার তাকানোতে পাত্তা না দিয়ে রেগে বলে উঠলাম, কি পেয়েছেন কি আপনি আমাকে? হ্যাঁ, ভুল করে বলটা আপনার মাথায় লেগেছে বলে কি যা ইচ্ছে তাই করবেন আপনি? আপনি কি বুঝতে পারছেন আপনার এইসব কাজে আমার ভিতরে কতটা রক্তক্ষরণ হচ্ছে? ঘরে বউ ফেলে রেখে আরেকটা বিয়ে করলেন। বিয়ে করেছেন ভালো কথা, সুখের সংসার করুন না। আমি তো আপনার জীবনে পথের কাঁটা হয়ে দাঁড়াইনি। আপনার জীবনে তো আমি নাকও গলাচ্ছি না। তাহলে তবে কেন আপনি বারবার আমার সামনে এসে আমার সাথে এমন অসভ্যতামি করছেন? কেন এসব করে আমাকে কষ্ট দিচ্ছেন? আমি তো মেনেই নিয়েছিলাম, তাহলে আপনিও মেনে নেন। তবে কেন আবার এসব করছেন? এসব করে কি বোঝাতে চাইছেন আপনি? সাদিয়ার মুখে অসভ্যতা কথাটা শুনে শরীফের রাগটা যেন মাথা ছাড়া দিয়ে উঠল। শরীফ এক ঝটকায় সাদিয়ার হাত ধরে বেডে ফেলে সাদিয়ার উপর উঠে নিজের সমস্ত বার সাদিয়ার উপর ছেড়ে দেয়। আর সাদিয়ার হাত দুটো বেডের সাথে চেপে ধরে রেগে বলে উঠল, অসভ্যতা করেছি? আমি তোর সাথে বিয়ে করা বউ, তুই আমার। তোর সাথে আমি যা খুশি তাই করব। তোর উপর সম্পূর্ণ অধিকার আছে আমার। পবিত্র বন্ধনে আবদ্ধ আমরা, আর তুই সেটাকে অসভ্যতা বলছিস? অসভ্য যখন বলেছিস, এবার দেখবি অসভ্যতা কাকে বলে। কথাটা বলে উনি আমার গাড়ে মুখ গুজতে নিলে আমি ওনার কাছ থেকে ছোটার জন্য ছটফট করতে থাকি। সেটা দেখে উনি আরও শক্ত করে আমায় চেপে ধরে, গাড়ে একটা কামড় বসিয়ে দেয়। আমি এবার কেঁদেই ফেলি। আমার কান্নার আওয়াজ শুনে উনি আমার দিকে তাকায়। আমি সেটা দেখে ইনোসেন্ট ফেস করে কেঁদেই বলে উঠি, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি আর এভাবে বলবো না, প্লিজ ছাড়ুন আমাকে। শরীফ আমার গাড়ে কোমরের জায়গায় একটা চুমু দিয়ে বলে ওঠে, কেঁদে দিলে তুই বেঁচে গেলি, নয়তো আজ দেখতি অসভ্যতা কত প্রকার ও কী কী। নেক্সট টাইম এসব বলার আগে কামড়টার কথা ভেবে নিও। তারপর উনি আমার উপর থেকে উঠে যায়, আর আমি সেই সুযোগে উঠে একদম দরজার কাছে চলে আসি। তারপর কি মনে করে যেন পিছনে ফিরে বলে উঠি, আপনি অসভ্য, অত্যন্ত অসভ্য আপনি। নয়তো ঘরে বিয়ে করা নতুন বউ রেখে
প্রাক্তন বউয়ের সাথে এমন অসভ্যতা আমি করতে পারতেন না। কথাটা বলে আমি এক দৌড়ে কেবিন থেকে বেরিয়ে চলে আসি। দৌড়ে বেরিয়ে আসার সময় পিছন ফিরে একবার তাকাতে অন্তরাত্মা আমার কেঁপে ওঠে। শরীফও আমার পিছন পিছন দৌড়ে আসছে। আমি সেটা দেখে আমার দৌড়ের স্পিড আরও বাড়িয়ে দিই। শরীফ সেটা দেখে বলে ওঠে, সাদিয়া দাঁড়াও বলছি, নয়তো আমি দৌড়তে পারলে একটা মায়েরও কিন্তু মাটিতে পড়বে না। আমাকে অসভ্য বলা, আজ তোমাকে খালি হাতের কাছে পাই, দেখে নিও কী অবস্থা করি আমি তোমার। আমি তো ভয়ে কয়েকটা শুকনো ঢোক গিলে দৌড়ে যাচ্ছি। একবার পিছনে তাকাই, আরেকবার সামনে তাকাই। এভাবে দৌড়ে আসার সময় ঠাস করে একটা ধাক্কা খাই কারো সাথে। ধাক্কা খেয়ে পড়ে যাই নিচে। আর যার সাথে ধাক্কা খাই সেও নিচে পড়ে যায়। সেটা দেখে শরীফ দাঁড়িয়ে যায় আর ব্রু কুঁচকে আমার দিকে তাকায়। আমি রেগে সামনের মানুষটার দিকে তাকিয়ে কিছু বলতে গেলেই আমি অবাক হয়ে যাই। পরক্ষণে মুখে আমার হাসি ফুটে ওঠে। আমি হাসি মুখে বলে উঠি, আলামিন দোস্ত। কেউ ভাববেন না বানান ভুল করেছি, গোস্তই বলেছি। সাদিয়া দোস্ত। ওরে গোস্ত রে, তুই এখানে কেমতে কি? কেমন আছিস গোস্ত? তোরে দেখিয়া ভালো হইয়া গেছি কা। শয়তান পোলা, এখনও গানের 13টা বাজানো ছাড়লি না? তুই শয়তান, আমি না। জি নট, না আমি না, তুই শয়তান। তোর বউ শয়তান, তোর নাতিপুতিরাও শয়তান। দেখ সাদিয়া, ভালো হচ্ছে না কিন্তু। আরেকবার শয়তান বললে তোরে পচা পানিতে সুবানি দিমুনি আমি। তুই আমাকে সুবানি দিতে আসলে তোকে কি আমি ছেড়ে দিমু? হ্যাঁ, তোর উষ্ঠা মাইরা মঙ্গল গ্রহ থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। আমরা দুজন ফ্লোরে বসে থেকে ঝগড়া করছি। আলামিন আমার স্কুল লাইফের ফ্রেন্ড, এক কথায় বেস্ট ফ্রেন্ড। আমরা দুজন কথা বলি কম আর ঝগড়াই বেশি করি। এখনও তাই করছি। আর এখন সবটা শরীর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর রাগে পড়ছে, কিন্তু আমাদের সেদিকে কোনোই যেন ধ্যান নেই। হঠাৎই কিছু একটা ভাঙার আওয়াজে আমাদের ধ্যান ভাঙে। আমি তাকিয়ে দেখি শরীফ একটা নার্সের হাত থেকে কিছু ওষুধ ফেলে দিয়েছে। আমার তো ঝগড়া করতে করতে কিছু মনেই ছিল না। আমি আর কিছু না ভেবে আলামিনকে রেখে উঠে বউ দৌড়। আলামিন একবার আমার দিকে দেখছে, আরেকবার শরীফের দিকে দেখছে। শরীফ জানে আমার একজন ছেলে বেস্ট ফ্রেন্ড আছে, কিন্তু তাকে কখনো সে চোখে দেখা দেখেনি। আর আলামিনও শরীফকে চিনে না, তাই কেউ কাউকে চিনতেও পারছে না। শরীফ কিছু না ভেবেই আলামিনের কাছে গিয়ে দাম দুম করে কয়েকটা মাইর দেয়। আলামিন জানতে চাইছে কেন মারছে তাকে, কিন্তু শরীফ কিছু না বলে মেরেই চলছে। কিছুক্ষণ মারার পর হসপিটালের কয়েকজন এসে শরীফকে থামায়। ততক্ষণে আলামিনের শরীরের কিছু জায়গা থেকে রক্ত পড়া শুরু হয়েছে, কিন্তু শরীফ কি আর থামার মানুষ নাকি? তারপরও তেড়ে যাচ্ছে আলামিনকে মারতে। একটু পর হৃদয় ভাইয়া এসে শরীফকে টেনে একপাশে নিয়ে যায় আর আলামিনকে কয়েকজন মিলে একটা কেবিনে নিয়ে যায়। ভয়ে ভয়ে বাড়িতে ঢুকছি আমি, কারণ আজ বাড়িতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। আর আজ ফোনটাও নিয়ে যাইনি যে বাড়িতে কল দিয়ে জানাবো কোথায় আছি। বাড়িতে নিশ্চয় সবাই খুবই চিন্তায় আছে, আর এখন আমাকে বাড়িতে ঢুকতে দেখলে সবাই খুব রাগারাগি করবে, সেটা ভেবে আমি খুব ভয় পাচ্ছি। বাড়িতে ঢুকে দেখি বাবা সোফায় বসে টিভি দেখছে, আর মা বাবার পাশে বসে সবজি কাটছে রাতের রান্নার জন্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ওদের দেখে একদমই মনে হচ্ছে না চিন্তায় আছে। আমাকে দেখে বাবা যা বলল তা শোনার জন্য যেন আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নীরব নির্জন মাঠে বসে আছে শরীফ। রাতের অন্ধকারে হাতে সিগারেটটা জল করছে। শরীফের পাশে বসে আছে শরীফের বন্ধু হৃদয়। দুজনে চুপচাপ বসে আছে, কেউ কোনো কথা বলছে না। হৃদয়ের মনে অনেক প্রশ্নরা উকি দিচ্ছে, কিন্তু সাহস করে সেটা জিজ্ঞেস করতে পারছে না। বেশ অনেকক্ষণ পর হৃদয় নীরবতা ভেঙে বলে উঠল, তখন ছেলেটাকে ওভাবে মারলি কেন? হৃদয় একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে ওঠে, তুই ঠিক কী করতে চাইছিস বলতো? এভাবে তো না নিজে শান্তিতে আছিস, না কাউকে শান্তি দিচ্ছিস। সত্যিটা সামনে কেন আনছিস না তুই? এভাবে আর কতদিন চলবে? দেখ দোস্ত, এসব খেলা বাদ দিয়ে সবটা সবাইকে জানা, আর জীবনটা সাজা নতুন করে। তোর এই উদ্ভুত কাজকর্ম আর ভালো লাগছে না। একদম টিনেজারদের মতো ছেলে মানুষই করছিস। শরীফ বাঁকা হাসলো, তারপর বলে উঠল, এখনও সময় হয়নি, সময় হলে সব করব। হৃদয় চুপ করে গেল। ও জানে শরীফকে হাজার বললেও আর কথা শুনবে না, তাই তো সবটা আল্লাহর হাতে ছেড়ে দিয়ে মন ভরে দোয়া করলো যাতে সবটা ঠিক হয়ে যায়। রুমে বসে একা একাই হাসছি কিছুক্ষণ আগের কথা মনে করে। কিছুক্ষণ আগে বাড়িতে ঢোকার পর বাবা বলে ওঠে, তোমার ফ্রেন্ড যে অসুস্থ সেটা একটা বার ফোন করে জানালে কি হতো? আমরা কত চিন্তাই না ছিলাম সেটা কি তুমি জানো? আমি বাবার কথা শুনে তো আকাশ থেকে পড়লাম। আমার ফ্রেন্ড অসুস্থ বলে আমার আসতে দেরি হয়েছে, এই কথা কে বললো বাবাকে? আমি যখন এসব ভাবছি তখন আমার বাবা বলে উঠল, তোমার ফ্রেন্ড এখন কেমন আছে? জি বাবা, ভালো আছে। যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও,
রাশিদা ওর জন্য চা পাঠিয়ে দাও রুমে, খুবই টায়ার্ড লাগছে ওকে। বাবার কথা শুনে মা আর আমি দুজনেই অবাক। বাবা এতদিন আমার সাথে ঠিক করে কথা বললেও আগের মতো কেয়ারটা করতো না, কিন্তু আজ এত কেয়ার করছে বলে মা আর আমি দুজনেই অবাক। বাবা আমাদের এভাবে তাকিয়ে থাকতে দেখে ব্রু কুঁচকে বলে উঠল, এতে অবাক হওয়ার কী আছে? ভুল কিছু কি বলেছি আমি? মা ফিক করে হেসে বলে উঠল, না, ভুল কিছু বলনি। তুমি কি ভুল কিছু বলতে পারো? আমার মনে হচ্ছে আজকে চারটা যেন উল্টো দিকে উঠেছে। মা কথাটা বলেই হেসে দিল। মার সাথে আমিও তাল মিলালাম, কিন্তু পরক্ষণে বাবার চোখ রাঙানো দেখে দুজনেই চুপ হয়ে গেলাম। তখন মা বলে ওঠে, তুই রুমে যা, আমি চা নিয়ে আসছি। কথাটা বলে মা এক মুহূর্তে আর দাঁড়ায়নি, এক প্রকার দৌড়েই রান্নাঘরে চলে যায়। আমি ঠোঁট টিপে হাসতে হাসতে রুমে চলে এলাম। এখন এটা নিয়েই হাসছি আমি। কিন্তু হঠাৎ করে মনে হলো, বাবা কিভাবে জানলো আমার ফ্রেন্ড অসুস্থ? তার জন্য দেরি হয়েছে আসতে। মা আসলে জিজ্ঞেস করবো নে, হয়তো মা কিছু জানে। এটা ভেবে ওয়াশরুমে ফ্রেশ হতে গেলাম। ফিরে এসে দেখি মা চা আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে এসেছে। আমি মুখ মুছতে মুছতে মাকে বলে উঠলাম, মা, বাবা কিভাবে জানলো যে আমার ফ্রেন্ড অসুস্থ ছিল? তোর এক বান্ধবী নাকি বলেছে ওনাকে। আজ ওনার কাজ করতে করতে দেরি হয়ে গিয়েছিল, তারপর কলেজে গিয়ে দেখে তুই নেই। তখন আশেপাশে খোঁজাখুঁজি করছিল, তখনই তোর কোন বান্ধবী নাকি বলল। এখন আবার নতুন চিন্তা উদয় হলো যে কোন বান্ধবী বলেছে বাবাকে। পান্না তাবাস্সুম তো আমার সাথেই ছিল, ওদের তো বলার মতো কোনো রাস্তা দেখছি না। তবে কি তামান্না বলেছে কথাটা বাবাকে? দেখ, এত চিন্তা করতে ভাল লাগছে না। কালকে ভার্সিটিতে গিয়ে না হয় জিজ্ঞেস করব কেউ কি কিছু বলেছে কি না। তারপর মন থেকে সমস্ত প্রশ্ন জেরে ফেলে চা খাওয়ায় মনোযোগ দিলাম, কিন্তু পরক্ষণে সব চা মুখ থেকে ফেলে দিলাম। মার দিকে তাকিয়ে দেখি মা আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমি নিজেকে সামলে মাকে বলে উঠলাম, এটা কি চা নাকি কফি? কফি হতে যাবে কেন? চা চোখে দেখিস না তুই? চা কোনটা কফি কোনটা সেটার তফাৎ তো কি বুঝিস না নাকি, হাম্পি একটা? তুমি খেয়ে দেখো তো এটা কি। বলে কাপটা মার দিকে এগিয়ে দিলাম। মা একটা চুমুক খেয়েই বলে উঠল, নির্ঘাত এটা আরাফাতের কাজ। যখন চা বসিয়েছি তখন তোর বাবা বলল কফি করতে, তো চা কফি দুটোই করলাম। তারপর সেখানে উপস্থিত তোর গুণধর ছোটো ভাই আরাফাত। আমি একটু বাহিরে এসেছিলাম, তখনই হয়তো এই কাণ্ডটাও করেছে। আমি মাকে কিছু না বলে রাগে দুপটা পা ফেলে ছুটলাম আরাফাতকে খুঁজতে। শয়তান পোলা জানে আমি কফি খাই না। কেমন শয়তানিটা করলো শয়তানটা। আজকে খালি হাতে পায়ে তোর হচ্ছে। আমি সারা বাড়ি খুঁজেও আরাফাতকে পেলাম না। রান্নাঘরে গিয়ে দেখি উনি হু হা করছে। হয়তো জাল লাগছে, তাই পানি গ্লাসে ঢালছে খাবে বলে। আমার মাথায় তো শয়তানি বুদ্ধি আসে। আমি একটা শয়তানি হাসি দিয়ে ওর দিকে এগিয়ে যাই। আরাফাত মুখের পানির গ্লাস ধরলে আমি ওর সামনে গিয়ে জোরে জোরে হাসতে থাকি। বেচারা মুখে পানি দিতে গিয়েও দিল না, হেসে ফেলল। আমি তখন হাসি বন্ধ করে ফেলেছি। আমি হাসি বন্ধ করাতে আবার পানি মুখে দিতে নিলে আমি আবারও হেসে উঠি। এবারও আরাফাত হেসে ওঠে। আমি আবার হাসি থামিয়ে রাগি লোকে ওর দিকে তাকাই। আরাফাত তো ডোন্ট কেয়ার একটা ভাব নিয়ে আবারও পানি খেতে যায়। আমি আবারও হেসে উঠি। এবার আরাফাত রেগে বলে ওঠে, দেখ আপু, একদম এরকম করবি না, পানি খেতে দে আমাকে, নয়তো এই পানি দিয়ে তোকে গোসল করাবো। আমি ওর কথাকে কোনো পাত্তা না দিয়ে ডাইনিং টেবিল থেকে একটা আপেল নিয়ে বসে চিবুতে থাকি। আরাফাত সেটা দেখে আবারও পানি খেতে নেবে। তখন আমি আবারও হেসে ফেলি। এবার আরাফাত খুব বেশি রেগে যায় আর বলে, আপু, তুই কী শুরু করলি? যা তো এখান থেকে, পানি খেতে দে। তোর হাসির জ্বালে আমি পানিই খেতে পারছি না। এদিকে জালে আমার জিহ্বা জ্বলে যাচ্ছে। আমি কি তোকে আটকে রাখছি পানি না খেতে? খেতে মন চাইলে খা না। সামনে এভাবে কেউ হাসলে কি আর পানি খাওয়া যায় নাকি? এখন পানি খেতে নিলে আমারও হাসি পেয়ে যাবে, তখন বিষম খাবো, যেটা আমি একদমই চাই না। তুই এখান থেকে যা তো। আমার চা পাল্টে কফি দেওয়ার সময় কি খেয়াল ছিল না সেসব? এখন শাস্তি ভোগ কর। বোন আমার, তো দুইটা পায়ে ধরি, আর এমন হইতো না। আমি আর এমন দুষ্টমি করব না, কথা দিতাছি। এবার আমাকে একটু পানি খেতে দে না। আমি এবার চেয়ার থেকে উঠে ডাইনিং টেবিল থেকে এক মগ পানি নিয়ে ওর উপর ঢেলে দৌড়ে সিঁড়ির দিকে যাচ্ছি। তখনই আরাফাত হুঙ্কার ছেড়েই বলে উঠল, মা। আমি একবার ফিরে তাকিয়ে বলে উঠি, শুনলাম আজকে নাকি গোসল করিসনি, তাই তো গোসল করিয়ে তোকে উপকার করলাম। তাই রাগ না দেখিয়ে একটা ধন্যবাদ দে। দাঁড়া, তোকে আমি ধন্যবাদ দিচ্ছি। বলে আরাফাত আমাকে তাড়া করতে লাগলো। আমিও দৌড়ে রুমে এসে দরজা বন্ধ করে দেই আর হাসতে থাকি। আজ অনেক দিন পর এভাবে হাসলাম। হাসলে সত্যি ভীষণ ভালো লাগে। অনেক মানসিক রোগের ওষুধ এই হাসিটাই। সকালে হসপিটালের বেডে শুয়ে আছে আলামিন, তার পাশে সাদিয়া বসে মার্কার দিয়ে আলামিনের হাতের ব্যান্ডেজ ওর নামে লিখছে।
আলামিন এসব খুবই বিরক্ত। সাদিয়া সকালে জানতে পারে আলামিন হসপিটালে, তখনই সাথে সাথে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। আর আসার পর আলামিনী থেকে সবটা শোনার পর কিছুক্ষণ হাসলো। তুই আমার শত্রু আজকে থেকে। আমি মায়ের খেলে আমার তুই একটু কান্নাকাটি করবি তা না, এমন ভাব ধরছিস যেন কিছুই হয়নি। তুই আমার আশেপাশে আসবি না, যা তুই এখান থেকে। তোর মতো বন্ধু যাতে শত্রুরও না হয়। তোর মতো বিষ্টু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তোরা তো এত সহজে ছাড়ছি না রে। তোর হাতে মায়ের খেয়ে প্রতিদিন। যা ভাগ এখান থেকে। হসপিটালে কি তোর শ্বশুরের যে বললি এটা তুই চলে যাব? আমার শ্বশুরের, তোরে যেতে বলছি, এখন তুই যা। দোস্ত, হসপিটালের মালিকের না একখান মাইয়া আছে। মাইয়া না যেন পুরোই ড্রাম। তোর উপরে যদি পড়ে না রে ভাই, তোর প্রতিদিন হসপিটালে ভর্তি হতে হবে। কথাটা বলে আমি হুহা করে হেসে উঠি। আর আলামিন রাগে পড়ছে। একে তো কাল অকারণে শরীফ আলামিনকে মারলো, আর তার উপর এই মেয়ে মজা করছে। আলামিনের ইচ্ছে করছে মাইয়াটার সাথে অনির্দিষ্টকালের জন্য বন্ধুত্বে ব্রেকআপ করতে। মিস্টার আলামিন, আপনি কেমন আছেন? পুরুষারে কারো গলার আওয়াজ পেয়ে আমি হাসি থামিয়ে দরজার দিকে তাকিয়ে দেখি শরীফ দাঁড়িয়ে আছে, হাতে কিছু ফুল আর মুখে বাঁকা হাসি। শরীফকে দেখে কালকের কথা আমার মনে পড়ে গেল, যে কাল কী বলেছি। এখন তো মনে হচ্ছে আমাকে এক ডিলে আল্লাহর পেয়ারা বান্দা বানিয়ে দিবে। আর এইদিকে আলামিনও বহে গামছে। এই বুঝে আলামিনকে আবারও মারতে আসলো, আর এবার সোজা উপরে যাওয়ারই টিকিট কেটে দিল। সাদিয়ার আলামিনের এমন ভয় পাওয়া দেখে হাসলো শরীফ। ওদের এমন ভয় পেতে দেখে শরীফের খুবই হাসি পাচ্ছে, কিন্তু এখন হাসলে চলবে না। তাই শরীফ নিজের হাসিটা চেপে রেখে সাদিয়ার আলামিনের দিকে যাচ্ছে। শরীফ গালে হাত দিয়ে সাদিয়ার দিকে সলসল চোখে তাকিয়ে আছে। সাদিয়া আবার রেগে চিৎকার করে বলে উঠল, হাতের পুতুল পেয়েছেন আমাকে। যখন যেভাবে চাইবেন সেভাবেই নাচাবেন। আপনি আজ আমার সহ্যের সীমা পেরিয়ে গেছেন। আপনার কি মনে হয় না আপনি মানসিকভাবে অসুস্থ? এখন কোনো দিকের আমাকে নিজের স্ত্রী বলে দাবি করছেন। এতই যদি ভালোবাসতেন তবে কেন আমাকে রেখে আরেকটা বিয়ে করলেন? এতই বাচ্চায় কি একটা সম্পর্ক টিকিয়ে রাখার ওষুধ? ভালোবাসার কি সেখানে কোনো মূল্য নেই? আপনি আমার জীবনের শ্রেষ্ঠ ভুল। আপনাকে ভালোবাসা আমার জীবনে ভুল। আপনার সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নিজের পরিবারকে কষ্ট দেওয়াটা হলো আরেকটা ভুল। এতই ভালোবেসেছিলাম যে নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে আপনাকে বিয়ে করেছি। নিজের পরিবারের কথা ভাবিনি। চোখ বন্ধ করে বিশ্বাস করে পালিয়েছিলাম আপনার সাথে সুখে সংসার করবে বলে। আর আপনি কি করলেন? আপনি আমার স্বপ্নের সোনার সংসারটা ভেঙে গুড়িয়ে দিয়েছেন। নিজের পরিবারের জন্য আমাকে ছেড়ে দিলেন। আর যখন সবচেয়ে বেশি আমার আপনাকে প্রয়োজন ছিল, তখন আপনি আমাকে একা ফেলে চলে গিয়েছেন। শুধু তাই নয়, আরেকটা বিয়েও করেছেন। আর এখন যখন নিজেকে সামলে নিয়েছি, আপনাকে ছাড়া থাকতে শিখেছি, তখন কেন আমার জীবনে এসেছেন? আমার সুখের কি আপনার সহ্য হচ্ছে না? শরীফের চোখ দিয়ে পানি পড়ছে। এক দৃষ্টিতে চেয়ে আছে সাদিয়ার দিকে। সাদিয়ার চোখ দিয়ে আজ পানি পড়ছে না। সাদিয়ার চোখ দিয়ে পানি না পড়লেও তার চোখের দিকে তাকালেই বোঝা যায় কতটা কষ্ট, যন্ত্রণা রয়েছে ওই চোখে। সাদিয়া আবার শান্ত কণ্ঠে বলে উঠল, আপনি প্লিজ আপনার জীবনটা গুছিয়ে নিন। আমাকেও আমার জীবনটা গুছিয়ে নিতে দিন। আমি বলে যাব আপনার সাথে আমার দেখা হয়েছিল কখনো। কথাগুলো বলে সাদিয়া দাঁড়ায় না, বেরিয়ে যায় হসপিটাল থেকে। সাদিয়া যাওয়ার দিকে তাকিয়ে শরীফ মনে মনে বলে উঠল, তোমার একটা কথাও ভুল নয়। সবে সত্যি বলেছ তুমি। তুমি তোমার জায়গায় ঠিক, আর আমি আমার জায়গায়। অনেক কষ্ট দিয়েছি তোমাকে, যা আজ তোমার কথাতেই স্পষ্ট। এবার আমি আমার জীবনটা গুছিয়ে নিব। কথাগুলো বলে শরীফও চলে যায়। আর আলামিন এতক্ষণ সবটা হ্যাপলার মতো তাকিয়ে থেকে দেখছে। আলামিন তো পুরোই বোকা বনে গেছে তাদের কথায়। এতক্ষণে সবটা ওর কাছে ক্লিয়ার। আর কাল মার খাওয়ার কারণটা এতক্ষণে বুঝতে পেরেছে। কিছুক্ষণ আগে শরীফ সাদিয়ার কাছে গিয়ে সাদিয়ার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়। আর রেগে বলে ওঠে, ছেলেদের সাথে এত মিশতে কে বলেছে তোমাকে? এই ছেলের সাথে এত কিসের কথা তোমার? সাদিয়াও রেগে যায় খুব। তাই সাদিয়াও রেগে বলে ওঠে, আপনার সাহস কী করে হলো আমার গায়ে হাত তোলার? আর আমি কি করব না করব সেটা কি আমি আপনাকে বলে দিব? হ্যাঁ, আমি বলবো। আমার কথাতেই তোমার চলতে হবে, কারণ তুমি আমার স্ত্রী। ব্যাস, সাদিয়ার রাগ হতে আর কি লাগে। তাই তো ঠাস করে তখন শরীফের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর কি হয়েছে সব শরীফ বাড়িতে এসে সারা বাড়িতে কেরোসিন ঢেলে তেল ফেলেছে। শরীফের চোখ আগুনের মতো লাল আছে। বাড়ির সবাই শরীফকে থামাতে চাইছে, কিন্তু কারো বাধাই মানছে না। একসময় শরীফের বড় ভাই এসে একটা সর বসিয়ে দেয় শরীফের গালে। শরীফ থেমে যায়। আর তখনই শরীফের বড় ভাই বলে ওঠে, এসব পাগলামি করার মানে কি? বাড়িটা কি জ্বালিয়ে দিবি নাকি? সব শেষ করে দিব আমি, সব শেষ করে দিব। আজ তোদের জন্য আমার সাদিয়া আমার থেকে দূরে। তোদের জন্য আজ আমার সাদিয়া এত কষ্টে আছে। তোদের জন্য আমার আজ সাদিয়া সোনার সংসার ভেঙে গেছে। তোদের জন্য আমার সাদিয়া আজ মা ডাক থেকে বঞ্চিত। সব কিছুর জন্য তোরা দায়ী।
মানে কি বলছিস তুই এসব? ঠিকই বলছি আমি, তোরা খুনি, তোরা সবাই খুনি। আমি থাকবো না এই বাড়িতে, চলে যাব আমি আমার সাদিয়ার কাছে। সাদিয়াকে ছাড়া এক একটা দিন আমার জাহান্নামের শাস্তির মতো। কথাগুলো বলে শরীফ বের হতে নিলে শরীফের মা পদ আগলে দাঁড়ায় আর বলে, আর এক পা বাহিরে বের হলে আমার মরা মুখ দেখবি তুই। ওই মেয়ের কাছে যেতে দিব না আমি। যদি ওই মেয়ের কাছে যেতে চাস তাহলে আমাকে কবর দিয়ে যা, আর যদি সেটা না চাস তাহলে চুপচাপ রুমে যা। আজ তুই বেছে নিবি তুই কাকে চাস, মা নাকি বউ। শরীফ একটা তাচ্ছিল্য হাসি দিল, যেটার মানে কেউ বুঝলো না, কিন্তু পরক্ষণে সবার অন্তরাত্মা কেঁপে উঠল। শরীফের হাত থেকে গোল গোল করে রক্ত পড়ছে, একটা ফুলদানি দিয়ে হাতে আঘাত করেছে। শরীফকে এই অবস্থা দেখে ওর মা এগিয়ে আসতে নিলে বলে উঠল, একদম আসবেন আমার কাছে। তুমি আমার মা হয়ে আমার থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছ, আমার সুখ কেড়ে নিয়েছ। আসবে না তুমি আমার কাছে। শরীফ কী করলি তুই এটা? শরীফ আবারও তাচ্ছিল্যের হাসল, তারপর বলল, আমাকে তোমার বউ বলেছে যে কোনো একজনকে বেছে নিতে, নয়তো বউ নয়তো মা, কিন্তু আমি কোনোটাই পারবো না, তাই আমি নিজেকে শেষ করে দিব। কথাটা বলে শরীফ আবারও ফুলদানি দিয়ে মাথায় আঘাত করে। তখনও শরীফের বড় ভাই আর বাবা গিয়ে আটকায়। অনেক কষ্ট করে শরীফকে থামায় তারা। অনেক রক্ত ঝরছে, সবাই অস্থির হয়ে গেছে শরীফকে এই অবস্থায় দেখে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে সোনার সংসার। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।